আজকে আমার চাকরিটা নেই, হয়তো আমার মা আমার থেকে আর টাকা চাইবে না, হয়তো আমার বাবা আর বলবে না ওষুধ কিনে দেবার কথা। আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কি না। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের একাংশকে ডেকে সভা করে মুখ্যমন্ত্রী বললেন, যোগ্য অযোগ্য বাছেনি সুপ্রিম কোর্ট। প্রশ্ন, যোগ্য ও অযোগ্য বাছার দায়িত্ব কি সুপ্রিম কোর্টের না রাজ্য সরকারের? সেই সঙ্গে বারবার বললেন, যোগ্যদের জন্য তিনি চাকরির ব্যবস্থা করবেন। তাহলে সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া হলো না দিদি ভাই? এত বড় দুর্নীতির পর সব কিছুকে গুলিয়ে দেওয়া হচ্ছে। কখনো বিকাশ ভট্টাচার্যকে দায়ী করা হচ্ছে, কখনো সিপিএমকে, আবার কখনো বিজেপিকে। প্রশ্ন, এত বড় দুর্নীতির দায় কি ওদের না সরকারের? যোগ্য অযোগ্য বাছাই করতে সুপ্রিম কোর্ট অনেক সময় দিয়েছিল। অভিযোগ, অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের তালিকা দেয়নি সরকার। দুর্নীতি করে চাকরি দেওয়ার ফলে বিপদে পড়েছেন হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকারা। যাদের জন্য এত বড় দুর্নীতি প্রকাশ্যে এসছে তাদের সম্মান করার বদলে অসম্মান করা হচ্ছে, এটাই লজ্জার। তাদের হাতে এক গোছা আপনারা দেখতে পেলেন এবং তাকে লিস্টটা তৈরি করতে পারলো না কেন? এসএসসির দায়িত্ব, এটা তো সিবিআই এর দায়িত্ব বা কোর্টের দায়িত্ব না। এসএসসি ভাগ করে দেবে এরা যোগ্য এরা অযোগ্য। এবং আমাদের কাছে যা খবর যে এসএসসির কাছে সব আছে, লিস্ট আছে, সব আছে, তারা জানে। শুধু তারা এই যোগ্যদের কাজ দিয়ে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এই চেষ্টা সমানে করে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে মুখ্যমন্ত্রীর যে ভাষণ, সেই ভাষণে তো সেটা পরিষ্কার করা যাচ্ছে, আমি এখন যোগ্যদের ব্যবস্থা করছি, তারপরে অযোগ্যদের ব্যবস্থা করব। অর্থাৎ প্রতি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর এই আতুর একটা চেষ্টা, কাতর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতেই হবে, অন্যরা বাঁচুক না বাঁচুক। সেই জন্য আমার মনে হয় যে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকার সমস্ত কিছু জানেও, তারপরেও এই ধরনের ঘটনা তারা ঘটতে দিয়েছে মানুষকে বিপদে ফেলে, তারপরে সেখান থেকে সুবিধা নেওয়ার জন্য। আপনি বলছেন আমি যোগ্যদের পাস দিয়েছি, যোগ্যরাই ভিতরে গেছে। আমি মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে আপনার কথার ভিত্তিতে আমি আপনাকে অনুরোধ করি, দাবি করি, আপনি যে রিভিশন পিটিশন করছেন, আজকে এসএসসি করেছে, আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন, তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে, তাহলে যোগ্যদের সমস্যা থাকবে না। আমরা এটা আপনার কাছ থেকে আশা করি। আপনি যদি যোগ্যদেরকে তালিকা না দিতে পারেন, সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টে আপনি যোগ্য তালিকা না দিলে আপনি প্যারা 44, প্যারা 28 ক্লিয়ার বলেছে যে আমরা এখান থেকে বাঁচতে পারলাম না ডিউ টু নন কোঅপারেশন অফ দি স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এইটা প্রিন্টেড আছে অর্ডারে। আপনি দ্বিচারিতা করে আজকে কোন বঞ্চিত লোক, তারা তো এই পয়েন্টগুলো বলতে পারত। আপনি নিজে বলেছেন আমি লয়ার,
আমি দাবি করব, অনুরোধ করব, সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন। আপনি ক্যালকাটা বারের মেম্বার, মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি। আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআইর হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে, যে একাডেমিক আছে, সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি, আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন। যদি না করতে পারেন তাহলে 23 লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে এবং 9 বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না। এবং এটা যদি আপনি করেন তাহলে 19,000 যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় পাপ হবে। আমি অন বিহাফ অব দি বিজেপি আগেও বলেছি, আজও বলি, মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন 26-এ বিজেপিকে আনুন। 1 মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি 84 সালের শিখ রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে, আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব। এই সামগ্রিক ব্যবস্থাপনাটার পিছনে অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রীর বাড়িতে। আমি বলছি না, লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর, কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র 73 মিনিটের অডিওতে 73 বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে 700 কোটি টাকা উঠেছে সেই 700 কোটি টাকার 80 ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে। আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় ফিনান্সিয়াল ক্রাইম এবং বেনিফিশিয়ারি। এই কেসে আমরা বলছি না, সুজয় কৃষ্ণ ভদ্র বলছে, সিবিআই চার্জশিটে বলছে। স্বাভাবিকভাবে আমরা যোগ্যদের পক্ষে আছি, সাথে সাথে যারা 23 লক্ষ ছাত্র ছাত্রী কর্মপ্রার্থী তারা বঞ্চিত হয়েছে, তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো। আগামী 21 তারিখে ওয়েটিং চাকরি প্রার্থী অনেকগুলি যোগ্য শিক্ষক সংগঠন অরাজনৈতিকভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আমি বলবো 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া, রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ, জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম। আমরা সবাই ওয়েট করে আছি আগামীকালের শুনানির জন্য, কারণ 2022 5ই মে আপনারা কি নেতাজি ইন্ডোর থেকে বেরিয়ে এলেন? একদম শক্ত থাকবেন, একদম শক্ত থাকবেন। আপনারা সব যোগ্য, আপনাদের ওএমআর যোগ্য, আমরা আপনাদের সঙ্গে আছি, কোনো সামাজিক সম্মান যায়নি। আমি বলি 2022 5ই মে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে 5836 আপনি যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন তার মামলা কালকে আছে, শুনানি আছে। আমরা আশা করি 3000 চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী
ওম প্রকাশ চৌটালা জেলে গেছে, আর 2022-এর 5ই মে আপনি সহ আপনার যে মন্ত্রীরা ওই রেজুলেশনে সই করেছে তারাও জেলে যাক, জেলে যাক, জেলে যাক। আমরা এটাই চাই।